চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH+T+ মশলা। MDH মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথভাবে এ রাজ্যের মানুষকে বোকা বানানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন, এ রাজ্যের মানুষকে মিথ্যে কথা বলার দায়িত্ব নিয়ে নিয়েছেন। এই প্রশ্ন রাজ্যের মানুষ আপনাদের করছে, আমি তাদের বার্তাবহ। আমি কিশলয় অগ্নিবাণে প্রশ্ন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে উঠে বলেন যে SIR এর নাম না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেবে, এটা কি আপনি সঠিক কথা বলছেন বলে আপনার নিজেরও মনে হয়? মানে আপনি নিজেও বাড়িতে বসে ভাবেন যে যেটা বললাম সেটার কোনো সারবত্তা আছে না নেই? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন AI দিয়ে ধরে ধরে সবার নাম কেটে দেওয়া হচ্ছে, AI ব্যবহার করে নাকি নাম কেটে দিচ্ছে নির্বাচন কমিশনার, কাদের নাম কেটে দিচ্ছেন? যারা তৃণমূলকে ভোট দেয়। অর্থাৎ AI জানে যে কোন ভোটার তৃণমূলকে ভোট দেয়, কোন ভোটার দেয় না। এটা কি আপনি যখন বলেন তখন আপনি নিজেও এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন, নাকি বাংলার মানুষকে একদম বোকা ভাবেন? বাংলার মানুষ বোঝে কোনটা মিথ্যাচার আর কোনটা প্রয়োজন। প্রয়োজন কোনটা? অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে তাড়ানো। প্রয়োজন ভুয়ো মৃত ভোটারদের এক এক করে তুলে তুলে বেছে বেছে ফেলে দেওয়া। আর মিথ্যাচার কোনটা? SIR হলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে, এইটা স্যার। এটা আপনারাও জানেন, বাংলার মানুষও জানে। তাহলে বোকা বানাচ্ছেন কাকে? আজ কিশোর অগ্নিবাণে প্রশ্ন করছি, যেভাবে তৃণমূল কংগ্রেস মানুষকে মিথ্যাচার এবং মিথ্যের বুলি দিয়ে বোকা বানাতে চেষ্টা করছে তা বাংলার মানুষ তো বুঝে গিয়েছে। তবে কি হারার আগে মরণ কামড় এটাই? প্রশ্ন করব আজ কিশোর অগ্নিবাণে। প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন। अरे जो आइन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम चेंज करेगा, हम ये नहीं मानेंगे। SIR তখনও ঘোষণা হয়নি, সেই সময় থেকেই কোমর বেঁধে SIR এর বিরোধিতা শুরু করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এখনও সেই SIR বিরোধী হট বজায় রেখেছে তৃণমূল। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় ধর্ণা মঞ্চ বেঁধে জনজীবন ব্যাহত করে ধর্ণা নাটকে মেতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস। শুধু ধর্ণা মঞ্চে বসে থেকে ক্ষান্ত হওয়ার দল তৃণমূল কংগ্রেস তো নয়, নাটকে ধর্ণা মঞ্চ থেকেও মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা ও অপমান করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। বেচারা ভ্যানিশ কুমার, তার জন্য আমার খারাপ লাগে। ভ্যানিশ কথাটা আমরা ইউজ করি কারণ কালো লোকেদের ওয়াশিং মেশিনে ভ্যানিশ করে দিয়ে হোয়াইট করে দেওয়া হয়, আমি সেই জন্য ইউজ করছি। স্ট্রং ভ্যানিশিং পাউডার। মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও এক কাঠি ওপরে চলেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত ভয় দেখানোর তাসই বেছে নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলোই বিজেপির নেতারা আত্মসাৎ করবে, কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। মা মাটি মানুষের কথা বলে, আর সেই মা মাটি মানুষকেই ভুল বোঝাচ্ছে তৃণমূল। কিসের জন্য? নাকি গদি টিকিয়ে রাখার জন্য? বাকি রাজ্যগুলিতে সুষ্ঠুভাবে SIR হলেও মমতা ও তার দলের বদান্যতায় এই রাজ্যে SIR হচ্ছে হাজার বিরোধিতার মধ্য দিয়ে। তৃণমূল নিজের রাজনৈতিক ফায়দা তুলছে, আর আখেরে ক্ষতি হচ্ছে আম জনতার। গণতন্ত্র বিরোধী সরকার চলছে বাংলায়, তো তারই সমান পদমর্যাদার এক রাজনৈতিক ব্যক্তিত্বের। यहाँ लोकतंत्र नाम की चीज तो रही नहीं है। इस प्रकार से लोकतंत्र को कुचल करके, संविधान को कुचल करके ममता बनर्जी अपमानित कर रही हैं।
दुर्भाग्यपूर्ण है कि अंग्रेजों ने जिस प्रकार से यहाँ के लोगों के ऊपर अत्याचार किए थे, वो सेम अत्याचार यहाँ की सरकार लोगों के साथ कर रही है। কৃষ্টি সংস্কৃতি নবজাগরণের বাংলা এই তৃণমূলের আমলে ক্রমশই পিছনে পিছিয়ে যাচ্ছে। নিজের স্বার্থে গদিতে টিকে থাকতে বাংলাদেশে অনুপ্রবেশকারী ঢুকিয়ে ভিতর থেকে বাংলাকে শেষ করার কি ষড়যন্ত্র চলছে? অনুপ্রবেশকারীরা পগার পার হলে তৃণমূল ভ্যানিশ, তাই কি সারাদিন ভ্যানিশ জব করছেন মমতা? রিপাবলিক বাংলা। বিরোধীরা বলছেন যদি এ রাজ্যে সঠিকভাবে ভোট হয়, হিংসা মুক্ত ভোট হয় এবং যদি এ রাজ্যে এসআইআর যেভাবে হচ্ছে সেইভাবে হয়ে কমপ্লিট হয় পুরো প্রসেস, তাহলে আসলে তৃণমূল ভ্যানিশ হয়ে যাবে। আর তৃণমূল ভ্যানিশ হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সমস্ত কার্যকলাপ, এই সমস্ত কিছু রাজনৈতিকভাবে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ। তাই তারা বারবার ভ্যানিশ করে সেই জবটা করছে যেটা হতে চলেছে ভবিষ্যতে। সেই ভবিষ্যৎটা এখন থেকেই দেখতে পাচ্ছে তৃণমূল, এমনটা বিরোধীরা বলছে। কিন্তু প্রশ্ন উঠছে, ভ্যানিশ হওয়ার আগে শেষ মুহূর্তে একটা মরণ কামড় তো দেওয়া প্রয়োজন, একবার শেষ চেষ্টা তো করা প্রয়োজন। সেই শেষ চেষ্টাটুকু চলছে মঞ্চ থেকে, যে মঞ্চটা হয়েছে যেখানে পর্দা উঠে যায় প্রতিদিন সকালে, আবার পর্দা নেমে যায়, রঙ্গমঞ্চ, নাট্যমঞ্চ বলছেন অনেকে। সেই রঙ্গমঞ্চ বা নাট্যমঞ্চে দাঁড়িয়ে যখন বলা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে এসআইআর হলে, এই তথ্য কোথায় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কোথায় কোন নথিতে লেখা আছে ইলেকশন কমিশনের যে এসআইআর, যদি এসআইআর এর নাম বাদ যায় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে? কেন মিথ্যেচার? কোথায় দেখা যাচ্ছে, কোথায় প্রমাণ আছে যে এআই দিয়ে তৃণমূলের ভোটারদের নাকি বাদ দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন? এত মিথ্যেচার কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। কালকে দিল্লি থেকে একজন আমলা আমাকে রাত্রিবেলা ফোন করেছিল, বলছে এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলোই বিজেপির নেতারা আত্মসাৎ করবে, কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও, তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিযোগ। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আমি প্রশ্ন করছি কিশলয়। প্রথম প্রশ্ন, মিথ্যাচার ঘোল খাইয়ে কি হারাবাজি জেতার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? বুঝে গিয়েছে হেরে যাবে, তাই জন্য শেষ চেষ্টা মিথ্যাচার দিয়ে যদি লোকের ব্রেন ওয়াশ করা যায়। কিন্তু মানুষ তো এত বোকা নয় স্যার। আমি প্রশ্ন করব আজ কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় 1 নম্বর ডিবেট শোয়ে। আজকে এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। অঙ্কন দত্ত রয়েছেন বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, পঙ্কজ কুমার রয় রয়েছেন অধ্যাপক, ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, এবং আমার সঙ্গে থাকবেন সন্ময় ব্যানার্জি, ইউটিউবার এবং বিশ্লেষক। প্রত্যেকের কাছে যাব। ডিবেটের প্রথম অংশে ওপেনিং রিমার্ক 30 সেকেন্ড করে প্রত্যেককে দেবো, তারপর ডিবেট ওপেন আপ করবো, তখন একে অপরকে প্রশ্ন করতে পারবেন বা কথা বলতে পারবেন। আমি মণিশঙ্কর বাবুকে দিয়ে শুরু করবো। মণিশঙ্কর বাবু, আমার প্রশ্ন হচ্ছে, কোথায় নির্বাচন কমিশনের কোন নথিতে লেখা আছে যে নির্বাচন কমিশনের এসআইআর এর নাম কেটে গেলে বা নাম না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে? অথবা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এআই দিয়ে ধরে ধরে নাম বাদ দিয়ে দিচ্ছে, এই তথ্যটাও বা কোথায় রয়েছে? আমি প্রমাণগুলো খুঁজছি। বলুন স্যার, 30 সেকেন্ড ওপেনিং রিমার্ক। প্রত্যেকটা দলের একটা রণকৌশল থাকে, প্রত্যেকটা দলের একটা মানুষকে তাদের মতো করে বোঝানোর একটা চিন্তাভাবনা থাকে। কে কিভাবে বোঝাবেন সেটা তাদের ব্যাপার। এখন কথা হচ্ছে যে ক্রুশিয়াল যে কোশ্চেনগুলো আসছে, যে এই যে কথা বলছিল যে বিরোধীরা বলছে যদি ঠিক মতো করে ভোট হয় তাহলে তৃণমূল নাকি হেরে যাবে। তৃণমূল হারুক বা জিতুক এইগুলো নিয়ে আমি কনসার্ন নয়, ঠিক মতো ভোটটা হবে না কেন? তাহলে এতদিন ধরে টহল দিচ্ছেন, সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করছেন, তাহলে মানুষের টাকা খরচা করে ডিফেন্স এত নিয়ে আসতেন, তারপরে ঠিক মতো করে ভোট না হলে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইলেকশন কমিশনার অপদার্থ, তারা ঠিক মতো করে পারে না, ভোট করতে পারবে না। সেই জন্য আমি চাইবো যত সেন্ট্রাল ফোর্স আসছে লাগুক, ঠিক মতো করে ভোটটা হোক। হার জিত ইটস এ গেম, কেউ হারবে কেউ জিতবে,
সেখানে তৃণমূল হারবে না বিজেপি বুঝলাম হারবে না স্যার। সিপিএম আসছি আবার স্যার। মানে স্যার আপনি বললেন আসলে এটা একটা রণকৌশল মিথ্যে কথা বলে লোককে ভুল বোঝানোটা। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির আচ্ছা, একটা এটা মেনে নিলেন আপনি, এটা ভালো। অঙ্কন 30 সেকেন্ড। এটা রণকৌশল, মিথ্যাচার করে রণকৌশল ঠিক করছে তৃণমূল। বলুন স্যার, 30 সেকেন্ড কাউন্টার। আসার জন্য সেগুলো বলে থাকে। তৃণমূল কংগ্রেস মিথ্যা কথা বলা ছাড়া কিছুই পান না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি যেমন সকালবেলা থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই দাঁত নামে যে মিথ্যা কথা বলা শুরু করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সেই একই নীতিতে একই রণকৌশলে মিথ্যাচার করছেন। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে, ঠিক কথা উনি বলেছেন। ভোটের পর জনগণের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবেন না। তৃণমূলের এই দুর্নীতিগ্রস্ত নেতাদের যে সমস্ত কালো টাকা রয়েছে, সেই কালো টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সেগুলো ফ্রিজ হবে। আসলে এসআইআর এর পর এই ভুয়ো ভোটার, ভুতুরে ভোটারের সাম্রাজ্য যেভাবে ভেঙে চুরমার হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস নির্বাচনে হারতে চলেছে, তাই তারা আতঙ্কিত, তাই তারা বিপদ দেখতে পাচ্ছে। আপনি এআই এর কথাটা বললেন না, মমতা বন্দ্যোপাধ্যায় 10টার উপর সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে 10 দিন ধরে, একবারও এই কথাটা বলতে পেরেছে এরা যে এআই দিয়ে নাম বাদ হয়েছে? তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় দিনের আলোয় মিথ্যা কথা বলছেন, শুধু মানুষকে মেনে নিচ্ছেন যে এটা রণকৌশল? না, রণকৌশল নয়, মিথ্যা কথা বলা, দাঁড়িয়ে রয়েছে রণকৌশল। মিথ্যা কথার উপর, প্রতিশ্রুতি মানে প্রতারণা, এটাই তো মমতা ব্যানার্জি 30 বলেছেন। সেকেন্ড ঝন্টু বড়াই। দেখো, এস লিচাস নামে একজন দার্শনিক বলতেন কিছু কিছু সময় ভয় আসে, যখন ভয় প্রয়োজনীয়, কেননা তখন তা কিছু মানুষকে নিয়ন্ত্রণে রাখে। মমতা ব্যানার্জি এই যে ভয়, এটা তো নতুন দেখাচ্ছেন না। কখনো হুমায়ুন কবিরের মুখ দিয়ে ভয় দেখিয়েছেন বিরোধীকে হারানোর জন্য, আজকে ভোটে তার পর্যুদস্ত হওয়ার সমূহ সম্ভাবনাগুলো এই সিজন পলিটিশিয়ান দেখে ফেলেছে বিভিন্নভাবে। আজকে এই কারণে তাকে রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে উলঙ্গ মিথ্যাচার, ধর্মীয় সন্ত্রাস, রায়েটস লাগানোর মতন উস্কানিমূলক বক্তব্য, এমনকি মানুষের জীবন জীবিকা নিয়েও খেলা করতে হচ্ছে একজন সিজন পলিটিশিয়ানকে, একজন সংবিধানের এত বড় পোস্টে বসে থাকা একজন রাজনীতিবিদকে, আমাদের অভিভাবককে। ফলে এটার থেকে পরিষ্কার বুঝে নাও উনি মানসিক ভারসাম্যটা পুরোপুরি হারিয়ে ফেলেছেন। পঙ্কজ কুমার রয়ের কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে, বাংলার মানুষ তো এতটা বোকা নয়, যদি বলা হয় এসআইআর এর নাম কেটে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে যাবে, লোকে তো হাসবে, লোকে তো মানে এটা তো কোনো কাজের কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না স্যার। তৃণমূল কি বুঝতে পেরেছে যে আর কোনো কাজের কাজ হওয়ার নেই, তাই জন্য যা ইচ্ছে বলছে, মিথ্যাচার করছে, এমন মিথ্যাচার যেটা ধরা পড়ছে একদম অন দ্য ফেস? বলুন স্যার। পিসি তো হঠাৎ করে দিদি হয়ে যাচ্ছে, এটা তো আমরা দেখছি। কিন্তু একটা বিষয় হচ্ছে, ব্যাংকে অ্যাকাউন্ট রাখার জন্য যেটা কেওয়াইসির কথা বলা হয়, ওটা হচ্ছে আধার প্যান লিঙ্ক, আর কিচ্ছু লাগে না। অন্য ডকুমেন্টসগুলো সাপ্লিমেন্টারি হতে পারে, কিন্তু কোনোভাবে এটা হবে না। এ একদম গোয়েবেল এর স্টাইল নেওয়া হচ্ছে এবং বোঝানোর নামে ভুল বোঝানো হচ্ছে। এবং আমার মনে হয় যে ধরনের বক্তৃতা হচ্ছে সাম্প্রদায়িকমূলক, সেই বক্তব্যগুলোকে সুপ্রিম কোর্টের সেটা সুমোটো মামলা কেন রুজু করা হবে না? 144 কোটি ভারতবাসী বসে দেখবে যে একদম দাঁড়িয়ে থেকে দাঙ্গা লাগানো হবে, এটা কি দেখবে ভারতবর্ষের মানুষ? আইনও তো আছে, ক্লিয়ার আইন আছে। সন্ময়দা, আমার প্রশ্ন হচ্ছে, একদিকে উস্কানিমূলক বক্তব্যের কথা উঠে আসছে এখানে, সেটা মিথ্যেচার, এআই দিয়ে তৃণমূলের ভোটারদের বেছে বেছে বাদ দেওয়া, যেটা হয়তো টেকনোলজিক্যালি সম্ভব নয়, ভোটার কার্ড মানে ভোটে নাম না উঠলে এসআইআর সঠিকভাবে হলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে বিজেপির নেতা টাকা নিয়ে নেবে অ্যাকাউন্ট থেকে। মানে এক প্রকার মণিশঙ্কর বাবু বললেন যে এটা একটা ভোটের রণকৌশল, কিন্তু রণকৌশল তো মিথ্যেচার হতে পারে না। মানে এত অন দ্য ফেস মিথ্যে কথা বললে মানুষ ভোট দেবে কেন? 30 সেকেন্ড স্যার, ওপেনিং রিমার্ক। তৃণমূল আর মিথ্যা কথাটা দুটোই সমার্থক। আমি বলছি, আজকে যখন সুপ্রিম কোর্টে মামলাটা চলছিল, তার লাইভ স্ট্রিমিংটা আমি দেখছিলাম, যেখানে 6টা মামলা, 6জন পিটিশন ফাইল করেছেন, সেই 6জনের দায় তৃণমূল কংগ্রেস নিল না। এটাও তো কৌশল। অর্থাৎ আমি 6জনকে দিয়ে কেস ফাইল করালাম, আমি তার নাম নিলাম, 58 লক্ষ নাম বাদ গেছে। তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি বাদের জন্য আবেদন মানে অবজেকশন কটা দিয়েছে 13টা। এটার নাম কৌশল? আমি বলছি, কৌশল আর মিথ্যাচারিতা এই তো একই জায়গায় পৌঁছে গেছে। রাজ্য সরকার এখন যেটা নবান্ন যেটা করছে, প্র্যাকটিক্যালি একটা ভরাডুবির আশঙ্কার জায়গা থেকে করছে, এবং এইটাকে কৌশল বলে মণিশঙ্কর বাবু চালাচ্ছে। বেশ, আমি ছোট ছোট করে আসি। অঙ্কন হাত তুলছে, ঝন্টু বড়াই হাত তুলছে। অঙ্কন,
আসছি। এখানে সন্ময়দা যে কথাটা বললেন অত্যন্ত যথার্থ কথা বললেন, যে আমি বারবার করে বলছি যে আপনাদের তো ব্যাপক সংগঠন তৃণমূলের, সব বুথে নাকি ডবল বিএলএ আপনারা দিয়েছেন। তো তাহলে আপনারা এই যে এত হুমকি দিচ্ছেন, এত মানুষকে ভয় দেখাচ্ছেন, আপনারা 58 লাখের মধ্যে 13টা ভুল খুঁজে পেলেন। 13টা, তার মধ্যে 6টা এক্সক্লুশন, মানে বাদের জন্য আপনারা বলেছেন। তো তাহলে এটা তো পরিষ্কার হচ্ছে যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভয় দেখানোর, সিএ এর সময় মাথায় রাখুন, সিএ মানে এনআরসি বলে ভয় দেখিয়েছেন, আজ 6 বছর হয়ে গেছে, কারুর কিন্তু নাগরিকত্ব যায়নি সিএ দিয়ে। ঠিক একই মণিশঙ্কর বাবু কাউন্টার করবেন। আসছি ঝন্টু বাবু। মণিশঙ্কর বাবু, এই ডেটটা হচ্ছে 9/3/2026। হ্যাঁ, হাইকোর্ট থেকে নোটিফিকেশন করলো, সমস্ত জুডিশিয়ারি অফিসার যারা আছে ওয়েস্ট বেঙ্গলের তাদের এক্সটেন্ড করলো ইনডিফিনিট পিরিয়ডের জন্য। তার মানে যেটা 9 তারিখ পর্যন্ত করেছিল, দরকার হলে ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার নিয়ে আসা হবে যারা বাংলাটা বোঝেন। তাহলে এসআইআরটা করতে পারছে না কেন এখনো? মানুষকে বিব্রত করছেন কেন? একদম ঠিক কথা, ঠিক কথা। অফিসার দিতে পারেনি গভর্নমেন্ট, তার জন্যই তো মাইক্রো অবজারভার, তার জন্যই তো জুডিশিয়াল অফিসার, তার জন্যই তো ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনা হবে। ডেটটা কেন ফিক্সড করে 9 তারিখে যখন জানতে পারবে না? কেন 15 দিনের জন্য ফিক্সড করে? বলতে পারে এসআইআর কবে কমপ্লিট হবে আমরা জানি না। পরিষ্কার মানুষকে বিব্রত করা। এই দিনকে খসড়া তালিকা বেরোবে, এই দিনকে ভোটার লিস্টের নাম বেরোবে, রিপাবলিকে বলবে এই তো পুলিশ চলে এসেছে, কালকে মিটিং হচ্ছে, কালকে ভোট হবে। মানুষকে আমার কথা ছোট করে তারপর ঝন্টু বাবু। হ্যাঁ, হাইকোর্ট বলেছে ইনডিফিনিট পিরিয়ডের জন্য, মানে ডেট থেকে দিতে পারেনি, কবে শেষ করতে পারবে। তাহলে মানুষকে এমন কোন বৈধ ভোটার এটা বললে কি তার বলতে দেব না? নির্বাচন কমিশন যেমন বলছেন, ভারতীয় জনতা পার্টি একটা কথা বলছে যে যেমন কোনো বৈধ নাগরিকের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না, তেমনি কোনো অবৈধ নাগরিক ভুলবশত ঢুকে থাকবে না ভোটার তালিকায়। এটার জন্য এসআইআর যত দিন লাগে লাগুক, কেন কেরলে কমপ্লিট হয়ে গেল, কেন তামিলনাড়ুতে কমপ্লিট হয়ে গেল, কেন উত্তরপ্রদেশে কমপ্লিট হয়ে গেল, সব সমস্যাটা আপনি কেন রাখবেন? তারপর কেন আমার আপনি আটকে রাখছেন কেন প্রসেস? আটকে রেখে তারপর বলা হচ্ছে আটকাচ্ছে কেন? মানে আটকে বলবো আটকাচ্ছে কেন? আমি ঝন্টু বাবুর কাছে যাই। একবারও তৃণমূল কংগ্রেসের কোন নেতার কাছে শুনলাম না যে কোন বৈধ নাম বাদ না যায়। শুনছি কোন অবৈধ নাম বাদ না থেকে যায়, সেটা তো শুনতে পাচ্ছি না স্যার। আমি বলুন। মুখ্যমন্ত্রী ধর্নায় মঞ্চে 20 জন জীবিত, অথচ এসআইআর মৃত নাকি তাদের অভিযোগ এনে র্যাম্পে হাঁটানো হলো। তাদেরকে কি সুপ্রিম কোর্টে ফেস করিয়েছে? আচ্ছা, 100 দিনে প্রচুর চুরি, কেন্দ্র সরকার আমাদের প্রচুর করছে, মানে রাজ্যকে বঞ্চনা করছে, অথচ সুপ্রিম কোর্টে কি রাজ্য সরকার একটা মামলা করেছে? কোনো একটি নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি, তৃণমূল নয়, তাদের কৃষক সভা মামলাটা করেছিল তো। অর্থাৎ তৃণমূল হচ্ছে পাওয়ার এনজয় করবে, মমতা ব্যানার্জি পাওয়ার এনজয় করবে, বাট রেসপন্সিবিলিটি নেবে না, দায়টা নেবে না। এবার প্রশ্নটা হলো, মমতা ব্যানার্জি কেন নতুন বিরোধী নেত্রী থাকাকালীন রেলমন্ত্রী, রেলের কঙ্কাল ছাড় অবস্থা, ভর্তুকিতে ডুবে গেছে রেল, ঘন ঘন ডিরেল হচ্ছে। তারপরে নিজের দায়টা না নিয়ে উনি কি বলেছিলেন? সিপিএম এর নেতারা কলা খেয়ে রেল লাইনের মধ্যে কলার চুকলা রেখে দিচ্ছে, রেল স্লিপ কেটে পড়ে যাচ্ছে। শুধু তাই নয় ঝন্টু বাবু, শুধু তাই নয়, আমি প্রশ্নটা হচ্ছে এবার সুপ্রিম কোর্টে চলে যাও। না হাসির বিষয় না, মণিশঙ্কর সুপ্রিম কোর্ট সিরিয়াস ইস্যু, সুপ্রিম কোর্ট তার ঝন্টুদা সিরিয়াস ইস্যু তুলছেন, আপনি হাসছেন স্যার। সুপ্রিম কোর্ট একদমই সিরিয়াস ইস্যু নয়। উনি যখন বলছেন মমতা ব্যানার্জি শুধু এত বাজে কথা বলছে, কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না? আরে তুমি তো নিজে সুপ্রিম কোর্ট যেতে পারো, যে আমাদের মুখ্যমন্ত্রী এরকম কথা বলছে। এই যে শুরু করলো। আরে ভাই তুমি কেন যাচ্ছ না? আমি ধর্ণা মঞ্চের কথা হচ্ছিল স্যার, আসছি। আমি ধর্ণা মঞ্চ থেকে একটা বক্তব্য শোনাবো। শুধু কি মিথ্যাচার চলছে নাকি অ্যাডিশনালি আরো কিছু চলছে? কি উস্কানি? হ্যাঁ দেখুন, বলা হচ্ছে আঙুল কেটে নেওয়া হবে। কার জানেন? শুনুন। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছি। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। কার দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? কার চোখে চোখ রেখে কথা বলছো তুমি? কার চোখে লাল চোখ দেখে কথা বলছো তুমি? তুমি তো 3 বছর থাকবে, তারপর যে কোথায় হারিয়ে যাবে তা তো কেউ জানে না। পঙ্কজ বাবুর কাছে যাব, তারপর সন্ময়দার কাছে যাচ্ছি। পঙ্কজ বাবু, প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে নির্বাচন কমিশনের আঙুল কেটে নিতাম আমি হলে,
এই বক্তব্য দেওয়া হলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তার কথা ভাববে স্যার? মানে ভাবতে পারছি না যে একজন আইনজীবী, একজন এমপি, সিটিং এমপি, তিনি এই ভাষা ব্যবহার করছেন। কোনো নাগরিকের আঙুল কাটলে কি হবে উনি তো আমার থেকে ভালো জানেন, আমার তো বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় যে কে কি অবস্থায় আছে তা আমি জানি না, তার উপরে আমি মন্তব্য করব না। আমার যেটা বলার যে এই যে এত এসআইআর নিয়ে চিৎকার চেঁচামেচি, তামিলনাড়ু সেখানে 11.7% নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গ সেখানে 8% নাম বাদ গেছে, পন্ডিচেরি সেখানে 7.7% নাম বাদ গেছে। আমরা তামিলনাড়ু বা পন্ডিচেরিতে আপনার এরকম টক শো হয়েছে আপনাদের অল ইন্ডিয়া চ্যানেলে? প্লিজ প্লিজ কত লোক সংখ্যা, পন্ডিচেরির কত লোক সংখ্যা, পপুলেশন না না জানেন না তামিলনাড়ুতে কত লোক সংখ্যা, না না বলুন না, আমি কথা বলি। বিষয়টা হচ্ছে না, আমরা এই সক্রেটিসের একটা স্যাম্পল সার্ভের গল্প আছে, আমি ছোট করেই বলি যে সক্রেটিসের সঙ্গে তার স্ত্রীর প্রচণ্ড পরিমাণের অসুবিধা ছিল, তো তিনি একবার দাঁত কাউন্ট করলেন নিজের, স্ত্রীর এবং কন্যার, সিদ্ধান্তে উপনীত হলেন যে মহিলাদের দাঁতের সংখ্যা পুরুষদের থেকে বেশি। এই বিকজ অফ সক্রেটিস কেউ চ্যালেঞ্জ করলো না, বাট ডিউ দ্য প্রসেস অফ টাইম এটা বোঝা গেল যে উনি স্যাম্পলটা ছোট নিয়েছিলেন, এত ছোট নিয়েছিলেন, এত বায়াস ছিল যে কারণের জন্য এই কনক্লুশনে। সুতরাং ওই 13 জনকে নিয়ে যে স্যাম্পল সার্ভে হয়েছে এই 7.5 কোটি মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে, এটা বেসিক্যালি স্যাম্পল চুজের যে স্ট্যাটিস্টিক্যাল মেথড তাকে বায়াসনেস হয়, তার জন্য উনি এগুলো করছেন। একটু পড়াশোনা করুন, একটু ঠান্ডা মাথায়, যদি গরম বেশি হয়ে যায় বরফ দিন, আর ডিগ্রিটা ফেরত আনার চেষ্টা করুন, তাহলে মনে হয় সত্যি কথা মুক্তি। অঙ্কন আসি, আমি সন্ময়দা একবারই বলেছেন, আমি সন্ময়দার পরেই অঙ্কনের কাছে আসি। সন্ময়দা, হুমকি শোনালাম, আঙুল কেটে নেওয়া শোনালাম, অন্যান্য হুমকিও হয়েছে স্যার, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, মানে কিছু বাদ যাচ্ছে না। ফিজিক্যাল হার্ম, শারীরিকভাবে ক্ষতি করা থেকে শুরু করে টাকা পয়সা চলে যাবে আপনাদের যদি আমাদের ভোট না দেন, সবটা চলছে। বলুন। মানসিকতায় কেউ খারাপ হয় না, তাহলে এই ঘটনাগুলো, আমি পঙ্কজবাবুর কথাটা না নিয়েই বলছি, কখন বলেছেন কল্যাণ সবাই প্রশ্ন করছেন, আমি কখন নিয়ে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে একটা ভালো করে জিনিস ভেবে দেখো, সেটা হচ্ছে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, তার মধ্যে বিজেপি বিরোধী শাসিত রাজ্য তামিলনাড়ুও এসআইআর হচ্ছে, কেরল সিপিএম শাসিত রাজ্য এসআইআর হচ্ছে। আচ্ছা, কোন রাজ্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে এতগুলো দিন এত নামি নামি অ্যাডভোকেট এত কোটি কোটি টাকা খরচা করেছে, তুমি বলো তো কিশোরা? কেউ খরচা করেছে? সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না, কন্ট্রাকচুয়াল কর্মীদের আপনি পার্মানেন্ট করছেন না, 6 লক্ষর উপর পদ ভ্যাকেন্ট রেখে দিয়েছেন, আর কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করছেন। গতকাল মানিকা গুরুস্বামী, মেনকা গুরুস্বামী এ করলেন, সওয়াল করলেন, আজকে আবার মেনকা গুরুস্বামী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন, এবং এদের পেছনে তো একটা বড় লিগাল ফার্ম আছে, লিগাল কনসালটেন্সি আছে, ল ফার্ম আছে, একাধিক আইনজীবীরা রয়েছেন। কত কোটি টাকা পার ডে একটা রাজ্য সরকারে গলে যাচ্ছে এই ছ্যাবলামি করার জন্য। আমি একটা কথা বলে শেষ করব, কিশোর, গত 2 দিন আগে আমি দেখছিলাম সংবাদ মাধ্যমে, সম্ভবত ফালাকাটা, কুচবিহারে, সেখানে কয়েকজন মাইক্রো অবজারভার ডিটেইনড হয়ে গেছেন, তার কারণ হোটেলের বিল মেটায়নি প্রশাসন। শেষ পর্যন্ত হোটেলের বিল মিটিয়েছে কয়েকজন মাইক্রো অবজারভারের, 3 লক্ষ টাকা বিল মেটানো হয়েছে, তারপর হোটেল থেকে তারা রিলিজ হতে পেরেছেন মাইক্রো অবজারভাররা। আচ্ছা বলুন তো, সারা ভারতবর্ষে কোন রাজ্যে এই ধরনের মাইক্রো অবজারভারদের রাখতে হচ্ছে? দিস ইজ বিকজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই রাজ্যের মানসিকতার জন্য আজকে যে কোটি কোটি টাকা রাজ্যের যাচ্ছে, কিশোর, আমার আপনার তোমার অঙ্কনের ট্যাক্সের টাকাটা যাচ্ছে আলটিমেটলি, এবং এইটা হচ্ছে শুধু মাত্র একটা সরকারের মানসিকতা, খারাপ মানসিকতার জন্য দিনের পর দিন এই অসভ্যতা, আইনি অসভ্যতা, আমি বলবো আইনি অসভ্যতা কোন রাজ্য তো করেনি। বিরোধী রাজ্য নয়, অন্য রাজ্য যদি না করে থাকতে পারে, কেন পশ্চিমবঙ্গ করবে? যে পশ্চিমবঙ্গে 8 লক্ষ কোটি টাকার উপর দেনা বাজারে পড়ে রয়েছে, যে সরকার প্যারা টিচারদের মাইনে দিতে পারে, যে সরকার 1.5 লক্ষ। মনীষা কথা কাউন্টার করছেন, আমি আসছি যাদের কাছে যারা হাত তুলছেন, আমি তারপর ডিবেটের তৃতীয় অংশে যাব। কথাগুলো বললেন ভুল না ঠিক, আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু আপনি যে লাইফস্টাইলে প্রতিদিন লাইফস্টাইল মেনটেন করবেন, আমি সেটা নাও মেনটেন করতে পারি, আমি ডিফাইন্স করতে পারি কোন স্টেট কি করেছে, কোথায় দাদা কোথায় এতগুলো অ্যাডজুডিকেশন আছে, এত লক্ষ অ্যাডজুডিকেশন কেন থাকবে? অ্যাডজুডিকেশন মানে তারা যে ভুল না ঠিক সেটা তখন বিচার হয়নি।
আমি বলছি এসআইআর যদি করতেই হতো আপনারা তো লোকসভার আগে করলেন না কেন, 2 বছর সময় নিয়ে করলেন না কেন? আপনাদের অভিজ্ঞতা নেই। আমি একটা কথা বলবো, পঙ্কজদার যে কথাটা বললেন, আমি বলবো যে কখন বলেছে কি বলেছে আমি সেটা ছেড়ে দিলাম। আঙুল কাটার কথা বলেছেন একজন সিনিয়র আইনজীবী, একদমই ভুল। আমি বলছি আপনি কি মনে করেন না, আপনি এরা বিজেপি পার্টির সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত যারা বলে তারা খারাপ কথা বলে তারা কিছু করতে পারবে না, কারণ তারা একই কথা বলে। কল্যাণ ব্যানার্জির মতো বলে তারাও বলে। ফলে এই রাজনীতির কুকথাগুলো বন্ধ হতে হবে সব পার্টি, শুধু তৃণমূলের নয়। টেনশন নিচ্ছেন না, আপনার নেত্রী ছবি আঁকছেন, আপনার নেত্রী আপনার মতো চিন্তিত নয় স্যার, কারণ উনি মনে হয়তো বুঝে গিয়েছেন তিনি হেলে যাবেন। এই ছবিটা একবার দেখুন, আমি প্রত্যেকের কাছে আসি যারা হাত তুলছেন, একটা ছবি দেখাই, ছোট্ট করে ছবি দেখি আমি মমতা বন্দ্যোপাধ্যায়টা বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে বিভিন্ন পেন্টিং করছেন, তিনি স্টেজ থেকে কবিতা পাঠ করছেন, স্টেজে বিভিন্ন কথা বলছেন, এবং তার যে মঞ্চ সকালবেলা যেটা পর্দা উঠে যায় এবং রাত্রিবেলা পর্দা পড়ে যায়, সেই মঞ্চ থেকে তিনি কখনো এঁকে, কখনো ভাষণ দিয়ে, কখনো কবিতা পড়ে বিভিন্ন বার্তা দিচ্ছেন। তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে কি করেছেন, তিনি জ্ঞানেশ কুমার সম্পর্কে কি বলছেন, তিনি বিভিন্ন শব্দ ব্যবহার করছেন। একদিকে তার পেন্টিং চলছে, সে পেন্টিং নিয়ে আমি কোনো মন্তব্য করব না, নিশ্চয়ই অনেক যারা আর্ট পছন্দ করেন তারা প্রচুর টাকা দিয়ে কিনেও নিতে পারেন এত সুন্দর একটা পেন্টিং, ভবিষ্যতে সেটা দেখা যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা ব্যবহার করছেন দেশের ইলেকশন কমিশনের মাথায় যিনি বসে আছেন তার বিরুদ্ধে, সেগুলো কি মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারবে? কি বলছেন তিনি, শুনুন। কলকাতা জেলা আগে অন্যরকম ছিল, আপনারা জানেন 100টা ওয়ার্ড, এখন 144টা। কেন? 2009 ডিলিমিটেশন হয়েছে। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন জ্ঞানেশ কুমার বাবুরা একবার বিজেপির দলগুলো ভেবেছিলেন বিএনপি এখানে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন আমাকে আপনারা ক্যাচ করা করবেন? আমি একজন জ্ঞানেশ কুমারের কথা বলছি, নকল জ্ঞানেশ কুমার ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে, বিজেপি চিরকাল থাকবে না, সেদিন মনে রাখবেন আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না, আর আপনার পরিবারের এসপিও থাকবে না। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি শিয়েছে একজনকে ইলেকশন কমিশনে। তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। আমার তাতে আপত্তি নেই, কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? বেচারা ভ্যানিশ কুমার, তার জন্য আমার খারাপ লাগে। ভ্যানিশ কথাটা আমরা ইউজ করি কারণ কালো লোকেদের ওয়াশিং মেশিনে ভ্যানিশ করে দিয়ে হোয়াইট করে দেওয়া হয়, আমি সেই জন্য ইউজ করছি। স্ট্রং ভ্যানিশিং পাউডার, মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলে প্রশ্ন করাতে তার গোসা হয়েছিল, কিন্তু জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার অন্যান্য শব্দ বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি খুব ভালো একটা এক্সাম্পল সেট করছেন? কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, এই ভ্যানিশ শব্দের প্রতি কেন এত টান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে? আমি অঙ্কন, তারপর ঝন্টুদার কাছে আসছি। আমার প্রশ্ন হচ্ছে, জ্ঞানেশ মন্ত্রে এই ভ্যানিশ, গায়ে জ্বালা মেটাতে ভ্যানিশ রব মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই ভ্যানিশ কুমার যাকে তিনি ভ্যানিশ কুমার বলছেন কোট আনকোট, তিনি আসলে এই দলটাকেই এইভাবে সঠিকভাবে এসআইআর করে সঠিক ভোটের মাধ্যমে ভ্যানিশ করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে এত গায়ে জ্বালা? সঠিক ভোট হলে তৃণমূল ভ্যানিশ হয়ে যাবে বলে গায়ে জ্বালা? উত্তর নেব, অঙ্কন। দেখুন, এই যে এতগুলো প্রশ্ন উঠছে না যে আন্ডার অ্যাডজুডিকেশনের আওতায় যে 60 লক্ষ মানুষ এসেছে, এটা কেন এলো?
আচ্ছা, একবার তৃণমূল এই জবাবটা দিক না যে আরও যে বাকি রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে, কোথাও কি এই সমস্যার উৎপত্তি হয়েছে? হয়নি তো, হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গে। এবং এই কথাটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে এই আন্ডার অ্যাডজুডিকেশনের সমস্যাটা শুধুমাত্র আপনার রাজ্যে হয়েছে। যখন মেনকা গুরুস্বামী সওয়াল করছেন রাজ্যের পক্ষ থেকে যে আন্ডার অ্যাডজুডিকেশনটা আপনার রাজ্যেই হয়েছে, কারণ কমিশনের সাথে আপনি দ্বন্দ্ব করেছেন, কারণ প্রথম দিকে আপনি গ্রুপ বি অফিসার দেননি, কারণ আপনাকে যখন বিভিন্ন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য 1600 জন সরকারি কর্মচারী চাওয়া হয়েছিল আপনি দেননি। সামগ্রিক ব্যাপারটাতে ঘোট পাকিয়েছেন আপনি। আবার দেখুন, এই যখনই যে জুডিশিয়াল অফিসার নিয়োগ হলো তখন এই তৃণমূল বলে এই তো হাইকোর্ট, এই সুপ্রিম কোর্টে আমরা জিতে গেছি, মমতা ব্যানার্জি জয়ের কালো কোট পরে জিতে এসেছেন। এবার আজকে দেখুন এই মেনকা গুরুস্বামীকে পাঠিয়ে আজকে না মেনকা গুরুস্বামীকে আজকেই পাঠিয়ে আবার বলছে যে আমরা অবিশ্বাস, আমরা ভরসা রাখতে পারছি না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস পুরো ব্যাপারটাকে পরিকল্পিতভাবে নষ্ট করার চাইছে যাতে এসআইআরটা না হোক। এখন সুপ্রিম কোর্ট, আজকে সুপ্রিম কোর্ট ধমক দিয়ে বলেছে, চোর মেরে বলেছে যে আপনাদের মানে পরামর্শে আপনাদের সাথে কথা বলে আমরা বিচারপতি নিয়োগ করে পুরো ব্যাপারটাকে প্রসেসে আনছি, সমস্ত কিছু সমস্যার সমাধান হচ্ছে, আপনারা এই মুহূর্তে অবিশ্বাস করছেন, অবিশ্বাসটা তৈরি করছেন কেন? আমার সব থেকে বড় প্রশ্ন যেটা 12টা রাজ্যেতে এসআইআর হচ্ছে, আমি বলছি কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী তাকে আপনি এতটা ফাঁকা বসে থাকতে দেখেছেন? 5 দিন ধরে রাজ্যপাট ছেড়ে কিচ্ছু নেই, শুধু ধর্ণা। ধর্ণা দিয়ে কি লাভটা হচ্ছে? ধর্ণা দিয়ে কি লাভ হচ্ছে ঝন্টু বাবু? না, ধর্ণা দিয়ে লাভ হচ্ছে কারণ কোনো কাজ নেই। যখন কোনো কাজ করে তো মানুষের মন জিততে পারেনি। 200% কাজ হয়ে গেছে, 2 কোটি মানুষের চাকরি, মানে প্রতি ঘন্টায় উনি 167 জনকে চাকরি দিয়েছেন 14-15 বছরে, কিন্তু আমরা কিছুই পাইনি। বেকাররা ধর্ণা মঞ্চে আছে। ফলে যে রাজ্যের বেকার শিক্ষিতরা ধর্ণা মঞ্চে আছেন সে রাজ্যের তাদের বেকার ধর্ণা মঞ্চে পৌঁছানোর মূল কারিগর মুখ্যমন্ত্রীও ধর্ণা মঞ্চেই যাবেন, এটাই স্বাভাবিক। প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্ট কি বলেছে এন্টায়ার প্রসেসটায়। আমি কিছু বলবো না, 7 পাতার অর্ডারের 7 নম্বর পাতায় 142 নম্বর ধারা ইনক্লুড করতে গিয়ে 11 নম্বর পয়েন্টে তারা দুধ বোমার ব্যবহার করেছে একটা শব্দ, এক্সট্রা অর্ডিনারি। অর্থাৎ দিস ডিরেকশন হ্যাজ বিন ইস্যুড ইন অ্যান এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস। রাজ্য সরকারের অপদার্থের জন্য অস্বাভাবিকভাবে এসআইআর-এর কারচুপি হয়েছে। আজকে কোন রাজ্যে বিএলওদেরকে ম্যানিপুলেট করে লাভলি খাতুনদের নাম উঠানো হয়েছে? কোন রাজ্যে বিএলওদেরকে গান পয়েন্টে রেখে সাদা খবরের কাগজ স্ক্যান করে ঢুকানো হয়েছে? কোন রাজ্যে 1 মাসের ইন্টারভ্যালে দুটো সন্তানের জননী হয়েছে, তাদের বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে? কোন রাজ্যে শিশু জন্মের আগে বার্থ সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে? বলো, আজকে রাজ্যটার ফেইল হয়েছে। মমতা কেন? স্যার আপনার কাছে ইনফরমেশনটা নেই, আমিও অবাক হয়ে যাচ্ছিলাম যে লাভলি খাতুনকে ওই যে ইয়ে ছিল, মানে কাউন্সিলর ছিল মালদা পঞ্চায়েত প্রধান, যাকে সুপ্রিম কোর্ট বললো যে তার সব ঠিক নেই, হাইকোর্ট বললো, শেষে দেখছি তার নামটা চলে এসছে, অত যার নাম থাকার কথা তার নাম না। কে করেছে? ইলেকশন কমিশন। আমি বলছি যে ইলেকশন কমিশন নাইদার গাইডেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট নট দ্য স্টেট গভর্নমেন্ট। একটা স্বশাসিত সংস্থা, যা ভুল হবে আমরা জনগণ হিসাবে তাকেই ধরবো যে ইলেকশন কমিশন ফেলিওর, ইলেকশন কমিশন করতে পারেনি। কিভাবে করতে পারেনি সেটা আরে বাবা, ইলেকশন কমিশনের মেশিনারিটা কোথায়? সরকারি কর্মচারীগুলো কার? সরকারি কর্মচারীকে দিয়েছে, সরকারি কর্মচারীদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন নির্দেশ কারা দিচ্ছে? আরে তার জন্যই তো বলেছে সেইটা করছে কারা? অন্য কোন রাজ্যে লাভলি খাতুন হচ্ছে না, বাংলাতে কেন লাভলি খাতুন হবে? বলে না। আরে বলবোই তো, আপনারা বলুন, আপনারা বলুন। আমি বলছি যে ইলেকশন কমিশনের আন্ডারে তার নিজস্ব লোক নেই বলে রাজ্য সরকারের লোক দিয়ে করতে হয়। রাজ্য সরকারি লোকরা যেগুলো করেছে পুরোপুরি অন্যায়, আইন না মেনে করেছে, তার জন্য পানিশমেন্টে তো বিধান আছে। আমি একটা পয়েন্টের একটা আমি অ্যান্সার দিয়ে দিই। এই এতক্ষণই ভ্যানিস কথা হচ্ছিল না, এই ভ্যানিস কথাটা ঠিক না ভুল সংবিধানে উচ্চারণ করা যায় কি যায় না। অম্বিকেশ মহাপাত্রকে নিয়ে যে মামলাটা হয়েছিল হাইকোর্টে বলেছিল এই ভ্যানিস কথাটা লিখেছে, তার জন্য রাজ্য সরকার আমার একটাই বিষয় বলার যে এই যে এসআইআর নিয়ে ধর্ণা হচ্ছে না,
ধর্ণা হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম। এবং সরকারি দল এটা করে যেটা প্রমাণ করলো, নিজের পরাজয়টাকে স্বীকার করে নিল। এটা বিরোধীদের করার কথা, এটা সরকার করেছে। ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম হয়নি, প্রথম। দ্বিতীয়ত, ওনার তো কোর্টের উপরে খুব আস্থা আছে, কারণ বড় আইনজীবী, আস্থা থাকারই কথা। কিন্তু ডিএর ব্যাপারে যে রায়, তাতে আস্থা নেই। আপনি দেখুন মানে কন্ট্রাস্টটা কোথায়। আপনি তার মানে কি ডিএটাকে ভ্যানিশ করছেন? আরে আগে তো ডিএকে ভ্যানিশ করেছেন, তারপরে তো চিফ ইলেকশন কমিশনারকে ভ্যানিশ করেছেন। আপনি যে ডিএটাকে জলজান্ত ভ্যানিশ করলেন, হ্যাঁ, এবং যখন আপনাকে হলফনামা দেওয়ার নির্দিষ্ট সময় দেওয়া হলো, আপনি তখন বললেন না কেন গিয়ে? আপনি রায় বেরোনোর পরে, এবং আপনি যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশে কমিটি তৈরি করে দিয়েছে, আপনার কি সত্যি কোনো রিভিউ করার অধিকার আছে? তাহলে তো সুপ্রিম কোর্ট ভারতবর্ষে ডাইলুট করে দেওয়া উচিত। যদি এই রকম অবস্থা চলতে থাকে, আমি আবারও বলছি, এটা কোনো ভারতবর্ষের সাংবিধানিক পদে থেকে এ কাজ করা যায় বলে আমি জানি না। এটা সংবিধান রিভিউ পিটিশন, আমি টপিকে ফিরে আসি। আমি আমার প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যেটা করার চেষ্টা করছেন সেটা হচ্ছে একদিকে মিথ্যাচার দিয়ে লোকের ব্রেন ওয়াশ করা, যে এআই দিয়ে নাম কেটে দিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, তৃণমূল কংগ্রেস যেটা করছে। আরেকদিকে যেটা চলছে হুমকি, শুধুমাত্র মানুষকে, সাধারণ মানুষকে হুমকি, যে কাউকে একটা ভোট দিলে পরে কিন্তু আমরা না থাকলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। না, শুধু তাই নয় স্যার, আমি একটা বাইট শোনাচ্ছি। আমি একটা ব্রেকিং নিউজ নেব সবার আগে, তারপর যাব। ব্রেকিং নিউজ উঠে আসছে, কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং, ডিবেটের পরের অংশে যাব। তার আগে বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে, বদল করা হলো রাজ্যের প্রায় 200 বিডিওকে। হঠাৎ শেষ মুহূর্তে এসে বদলি চলছে, প্রশ্ন উঠছে কেন 200 বিডিওকে বদলি করা হলো? 194 জন বিডিওকে বদলি করলো রাজ্য সরকার। জ্ঞানেশ কুমারের সফরের মাঝে বদলির হিড়িক, এসআইআর প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে কি তৃণমূলের নয়া ছক? প্রশ্ন উঠছে। শেষ মুহূর্তে এসআইআর ঘেটে দেওয়ার চক্রান্ত চলছে, বিরোধীরা তাই অভিযোগ করছে। আমি আজকে ব্রহ্মাস্ত্র তৃতীয় প্রশ্ন নেব, নিয়ে ডিবেটের তৃতীয় অংশে যাব। প্রশ্ন করছি ব্রহ্মাস্ত্র কিশলয়ের অগ্নিবাণের আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি, পরিকল্পিত ষড়যন্ত্র ধামাচাপা দিতে কি রাতারাতি বদলি হিড়িক? আমি সন্ময়দাকে দিয়ে শুরু করবো। সন্ময়দা, উত্তরটা দিন। মানুষ বুঝতে চাইছে এই বদলি কেন। না, বদলি তো পরিষ্কার, সেটা হচ্ছে লাস্ট মিনিটে যখন যেদিনকে সুপ্রিম কোর্টের রায়টা বেরোলো, বিভিন্ন এসডিও লেভেলে একটা নোটশিট পাঠিয়ে জানতে চাওয়া হয়েছিল কোন কোন ভিডিও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কতটা হোল্ড করে রেখেছে, অর্থাৎ কারা বাধ্য কারা অবাধ্য। এই 194 জন খোঁজ নাও কি হলো অবাধ্য ভিডিও, যারা স্বাধীনভাবে কাজ করেছেন, যারা এই আরো যারা উপরতলার নির্দেশ মানেননি, তাদেরই প্র্যাকটিক্যালি ট্রান্সফার করা হয়েছে। আমি এই কথাটুকু বলে আরেকটা কথা বলে শেষ করবো। কিশলয়, একটা বিষয় নিয়ে আমরা কেউ আজকে আলোচনা করছি না, সেটা হচ্ছে যে 58 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে 3টে পর্ব আছে। একটা ভুতুড়ে ভোটার, একজন শিফটেড ভোটার, আর এক শ্রেণীর মানুষ মারা গেছে। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখে বলছেন যে এই 58 লক্ষের কথা শোনা হয়নি, কিন্তু 58 লক্ষ নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো প্রতিবাদ আলাদা করে অফিসিয়ালি লিস্ট করে করে জমা দিতে পারেনি। পরবর্তীকালে যে 63 লক্ষ 64 লক্ষর কাছাকাছি গেল, যে 6 লক্ষ মানুষ মারা গেছেন, তাদের পরিবারের তরফ থেকে ফর্ম 7 জমা দেওয়া হয়েছে, ডেথ সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট দিয়ে। সেইটা নিয়ে তৃণমূল কংগ্রেস কিছু বলতে পারছে না। অর্থাৎ 64 লক্ষ নিয়ে তৃণমূল কংগ্রেস মুখে বলছে, কোনো ডকুমেন্ট জমা দিতে পারছে না। তৃণমূল কংগ্রেসের মূল জায়গাটা হচ্ছে যে 60 লক্ষ যেটা নিয়ে রিভিউ এর আন্ডারে এসছে, সেইখান থেকে যাতে বাদ করে নিয়ে আসা যায়। আমি শেষ করবো ওই কথাটা বলে, ধর্মতলায় মাচা বেঁধে এই যে শো বিজনেসটা চলছে না, এটা পেছনের কারণ একটাই, সেটা হচ্ছে এই মুহূর্তে জজ সাহেবরা যে বিচারটা করছেন, তাদের উপর মনস্তাত্ত্বিক একটা চাপ তৈরি করা, পাঠিয়ে দেওয়া,
যে আমি রাজ্যের প্রশাসনিক প্রধান, আমি রাস্তায় বসে আছি, তোমরা কিন্তু আমার কথাগুলো শোনার চেষ্টা করো। ঠিক স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিকভাবে চাপ দেওয়ার চেষ্টা, চাপ সৃষ্টি করা। আমি 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে যাব, কনক্লুডিং কমেন্ট নেব, এই বদলি করার মানেটা বুঝতে চাইবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রেশার ট্যাকটিক্সটাও বুঝতে চাইবো। অঙ্কনকে দিয়ে শুরু করবো, 30 সেকেন্ড। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেই মানে একবার বলে দিয়েছিলেন ওনার ওই যে প্রতিহিংসা পরায়ণ যে চরিত্র রয়েছে, যে বদলি আমি করাবো, ট্রান্সফার আমি করাবো, সেটা উনি দেখেছেন যে উনি ঘোষণাটা করেছিলেন মে মাসে, কিন্তু এরপর তো বুঝতে পারলেন যে মে মাসে উনি আর সরকারেই থাকবেন না, ওনারই বদলি করে দেবে বাংলার মানুষ। তাই এখন থেকে উনি শেষ মরণ কামড়টা দিয়েছেন বদলি করে। যারা নিরপেক্ষভাবে কাজ করেছে তাদেরকে উনি এই পানিশমেন্ট পোস্টিংটা দিলেন যে তোমরা কেন আমাদের দলের নেতাদের কথা শোনোনি। কিন্তু বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যে এইবার আসল বদলিটা, যেটা আরো বড় ব্রেকিং নিউজ করে আপনারা দেখাবেন, সেটা ভোটের যেদিন রেজাল্ট ঘোষণা হবে মুখ্যমন্ত্রীর আসন থেকে বদলি হয়ে বিরোধী নেতৃত্বে পরিণত হবেন মমতা ব্যানার্জি। একদম সরাসরি উত্তর, মণিশঙ্কর বাবু 30 সেকেন্ড। আমি বলছি, দেখুন কে কি করলো না করলো আমি সেটা নিয়ে যাচ্ছি না। আমরা যখন এসআইআর প্রক্রিয়া দেখেছি 324, 326 আর্টিকেলে, আমরা ভেবেছিলাম যে ইলেকশন কমিশনার তার ফুল পাওয়ার আছে, যারা দোষ করবে তাদেরকে পানিশমেন্ট দেবে, কিন্তু এসআইআর প্রক্রিয়াটা ঠিকমতোভাবে মানে সম্পন্ন করবে। সেটা করতে পারেনি, কবে ঠিক হবে সেটাও আমরা এখনও জানি না। ফলে সেই জায়গা থেকে সাধারণ মানুষ ইলেকশন কমিশনারকে দোষারোপ করবে। আর আরেকটা কথা বলছি, যদি তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি কোনো ভুল করে, অন্যায় করে, আইন বিরোধী কাজ করে, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তার বিরুদ্ধে কিছু কেন করতে পারছে না? আর তার সেন্ট্রাল গভর্নমেন্ট কি একই রকম দোষে দোষী? আবার শেষ কথা আমি বলবো, আমি যেটা শুরু করছিলে, তুমি রঙ্গমঞ্চের কথা বলছিলে, সেটা নিয়ে আমার খুব মনে পড়ে গেল যে ঠাকুর যখন রঙ্গমঞ্চে যাওয়ার কথা বলেছিল, খারাপের সঙ্গে ভালো কথা বলবে। সরকার উনি একটা ভুল বলেছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সুপারিশ করতে পারে, শাস্তিটা দেবে কিন্তু স্টেট গভর্নমেন্ট। সেখানে আইন আছে, সেকশন 21, সেকশন 13cc, সেকশন 32। একটা সরকার একটা পদক্ষেপ নেয়নি বলে সুপ্রিম কোর্ট ডিজিপিকে শোকজ করেছে, ভার্বাল শোকজ করেছে, তারপরে বলেছে হলফনামা দিতে। বলুন, সুপ্রিম কোর্ট বলেছে। দ্বিতীয়, একটা সরকার এত বড় ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে, সত্যি তো বিরোধীরা কি চুপচাপ বসে আছে? এতগুলো ধারা ধর্মীয় বিদ্বেষ সত্যি সময় নেই, 30 সেকেন্ড। আসলে এটা দেখে আমার একটাই কথা মনে পড়ছে যে ছলের অভাব হয় না। একটা ইস্যু হচ্ছে, সেটাকে পাল্টে দেওয়ার আরেকটা চেষ্টা হচ্ছে, আরেকটা ইস্যু হচ্ছে, সেটাকে আবার পাল্টে দেওয়া হচ্ছে। আলটিমেটলি নো এসআইআর, নো ভোট। এসআইআর সম্পূর্ণ না হলে যেন ভোট না হয়, কারণ ভুল নয়, ভূতে ভরা ভোটে। আর যাই হোক, গণতন্ত্রের একদম কনক্লুডিং কমেন্ট সন্ময়দা হবে না। 30 সেকেন্ড। না, ব্যাপারটা যে কনক্লুডিং কমেন্ট, আমার মনে হলো আজকে এই ডিবেটের শেষ পয়েন্টটা উল্লেখ করা দরকার, যেটা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বলেছেন। প্রধান বিচারপতি লাইভ স্ট্রিমিং এ আমরা শুনছিলাম, যেখানে সরাসরি রাজ্য সরকারকে উদ্দেশ্য করে প্র্যাকটিক্যালি পরিষ্কার বলছেন, আই পুটিং আ ওয়ার্নিং, রাজ্য সরকারকে সতর্ক করে দেওয়া। এক, দ্বিতীয়ত যেটা মারাত্মক কথা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, আই নো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, আই এম নট শেয়ারিং ইন দ্য ওপেন কোর্ট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। অর্থাৎ এই রাজ্যে কি চলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও ধরতে, আলটিমেটলি এর রেজাল্টের নির্বাচনে রিফ্লেক্টেড হওয়াটা প্রয়োজন, খুব জরুরি হবে। আমার সময় একদম শেষ, সন্ময়দা আমার সময় নেই। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে স্যার, ততক্ষণ পর্যন্ত সময় নেই স্যার, আমাকে এই বলে শেষ করতে হচ্ছে। কখনো মিথ্যাচার করা, কখনো উস্কানি দেওয়া, কখনো আঙুল কেটে নেওয়ার কথা বলা, কখনো বদলি করা, আর কি পদক্ষেপ নেওয়ার চেষ্টা হবে শেষ মরণ কামড় হিসেবে এই ভোটটায় জিতে যাওয়ার জন্য। কিন্তু কি হবে বাংলার মানুষ ঠিক করবে। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। 14 মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, ব্রিগেডে মোদীর সুরক্ষা নিয়ে তৎপর এসপিজি। সভাস্থলে ব্যবহার হবে বিশেষ প্রযুক্তি, ব্রিগেড চত্বরে বসানো হচ্ছে বিশেষ প্রযুক্তি। গেট মঞ্চ, গোটা মঞ্চ খুলে তল্লাশি করছে এসপিজি। প্রধানমন্ত্রী সভা মঞ্চের সুরক্ষা নিশ্ছিদ্র করতে ব্যবস্থা নিচ্ছে এসপিজি।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভা, তার আগে চরম প্রস্তুতি চলছে এবং সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছে এসপিজি। সেই ছবি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলার পর্দায়, কিশলয় অগ্নিবাণের বিগ ব্রেকিং নিউজ এবং সেই ভিজুয়ালস। রিপাবলিক বাংলা জ্যাক অলিভার স্টুডিও থেকে এতক্ষণ দেখছিলেন কিশলয় অগ্নিবাণ। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ডাল তড়কা এবং মাশরুম মশলা এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।